হ্যালো স্টুডেন্ট, স্বাগত জানাই তোমাদের সকলকে বাংলা একাডেমি চ্যানেলে। আজকে আমাদের আলোচ্যের বিষয় কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতাটি। প্রলয় উল্লাস শব্দটিতে দুটি শব্দ যোগ রয়েছে, একটি প্রলয় এবং অপরটি উল্লাস। প্রলয় শব্দের অর্থ হচ্ছে ধ্বংস এবং উল্লাস শব্দের অর্থ হলো আনন্দ। দুটি পরস্পর বিরোধী শব্দ, কিন্তু দুটির মধ্যেই আমরা সংযোগ বা মিল পাবো। কিরকম মিল পাবো সেটা আমরা একটু পরে জেনে নেব, ঠিক আছে? তার আগে আমরা একটু কবিতাটির ব্যাপারে জেনে নেই। কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটি 1922 সালে প্রকাশিত হয়েছিল। 1922 সালে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে এই প্রলয় উল্লাস কবিতাটি নেওয়া হয়েছে। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কাব্যগ্রন্থ আসলে কি? এই যে কাব্যগ্রন্থ বলছে, এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই কাব্যগ্রন্থটা আসলে কি? অনেকের মাথায় এটা খেলে না। যারা জানে না সেটা না জানাই স্বাভাবিক, কিন্তু আমাদের জেনে নিতে হবে। চলো খুব সহজ করে আমরা জেনে নিই। আমাদের হাতের কাছে এখন বাংলা বইটি আছে, তাই তো? সেই বাংলা বইটিতে কতজন লেখকের কবিতা আছে, গল্প আছে, প্রবন্ধ আছে, তাই না? অনেক লেখকের আছে, কিন্তু সেটাকে কি আমরা কাব্যগ্রন্থ বলতে পারবো? কখনোই না। কাব্যগ্রন্থ তখনই হবে যখন সেই বইটা, যে বইটা আমাদের হাতের কাছে আছে, সেটা যদি একজনেরই লেখা হতো। ধরো এই কবি কাজী নজরুল ইসলামের লেখায় যদি একটা পুরো মোটা বই হতো এবং সেখানে সমস্তটাই থাকতো তার কবিতা নিয়ে, একটা কবিতা নয় অনেকগুলো কবিতা নিয়ে একটা বইয়ের সমাহার থাকতো, তাহলে সেটা হয়ে উঠতো একটা কাব্যগ্রন্থ। তখনই আমরা সেটাকে বলতাম কাব্যগ্রন্থ। তো সেই রকমই কবি কাজী নজরুল ইসলাম একটি বই লিখেছিলেন, যার নাম হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ। অগ্নিবীণা কাব্যগ্রন্থ, সেখানে অনেকগুলো কবিতার সমাহার রয়েছে, মানে অনেক কবিতা রয়েছে। তার মধ্যে একটি আমাদের আজকে পাঠ্য আলোচ্য বিষয় হচ্ছে প্রলয় উল্লাস কবিতাটি। এই প্রলয় উল্লাস কবিতাটি আমরা জানবো, তার আগে আমরা একটু কবির সম্বন্ধে জেনে নিতে হবে। সমস্ত কবিতার ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে, প্রবন্ধের ক্ষেত্রে, উপন্যাসের ক্ষেত্রে যাই আসুক না কেন, আমাদের সর্বপ্রথম জানা উচিত কবির সম্বন্ধে জানা। তাহলে আমাদের কবিতাটি পরিষ্কার স্পষ্ট হয়ে চোখের সামনে ফুটে উঠবে। ঠিক আছে, চলো আমরা জেনে নিই কবি কাজী নজরুল সম্বন্ধে কিছু কথা। কবি কাজী নজরুল ইসলাম, তার জন্ম কত সালে হয়েছিল? তার জন্ম হয়েছিল 1899 সালে। 1899 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বর্ধমান জেলা আছে আমাদের পাশের জেলা বর্ধমান। বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1326 বঙ্গাব্দে তার প্রথম কবিতা লেখা হয়। কবিতাটির নাম কি ছিল? মুক্তি। তিনি প্রথম কবিতা লেখেন কত সালে? যদি প্রশ্ন আসে তার প্রথম, কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি তার নাম বলো, বা কত সালে সেটা লিখেছিলেন তিনি, তখন কি লিখবে? 1326 বঙ্গাব্দে মুক্তি কবিতাটি তিনি প্রথম লিখেছিলেন। আর কি? 1921 খ্রিস্টাব্দে তিনি বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতাটি প্রকাশ করেছিলেন। এই দেখো, বিদ্রোহী কবিতা, যেটা সারা দেশে ঝড় তুলে দিয়েছিল আমাদের, তার এই কবিতাটিতে। তার এই কবিতাটিতে সারা দেশে ঝড় তুলে দিয়েছিল। এই বিদ্রোহী কবিতাটি তিনি বিজলি পত্রিকায় প্রকাশ করেছিলেন 1921 খ্রিস্টাব্দে। এটাও একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তারপরে চলো, এই দেখো লিখেই দিয়েছে লাইনটা,
এই যে তিনি বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হলে সমগ্র বাংলা আলোড়ন সৃষ্টি হয়। বিদ্রোহী কবি কাজী নজরুলের প্রতিবাদের হাতিয়ার ছিল কি? তার গান ও কবিতা। তার গান ও কবিতা। এই লাইনটা একটু মনে রাখো, এই লাইনটা আমি একটু পরে তোমাদের বিশ্লেষণ করছি, আলোচনা করবো আরো। তো তারপরে দেখো কি বলছে, কবিতার লেখায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, সমস্ত অন্যায় অবিচার কুসংস্কারের বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন। তিনি যে শুধু ইংরেজ শাসক যে আমাদের দেশে অত্যাচার চালিয়েছিল ইংরেজ শাসনের সময়, তাই নয়, তাদের নিয়েই লেখেননি, তিনি সমস্ত অন্যায় অবিচার, চোখের সামনে যা অবিচার দেখেছেন, কুসংস্কার দেখেছেন, সেগুলো সমস্ত বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। তারপরে কি বলছে, নজরুলের কবিতা ও গান চিরকাল বাঙালির উদ্দীপিত করে, আমাদের বাংলা বাঙালি মনকে সারা জীবন সজাগ করে রাখে তার কবিতা এবং তার গান। তার কাব্যগ্রন্থগুলি কি কি রয়েছে চলো জেনে নিই আমরা। তার বিশেষ কিছু কাব্যগ্রন্থ রয়েছে। কাব্যগ্রন্থ আমরা তো একটু আগেই জেনে নিলাম কি, সেই রকম কাব্যগ্রন্থ মানে বই। তার কি কি কবিতার বই রয়েছে, যেমন একটা অগ্নিবীণা কাব্যগ্রন্থ, যেটা আমাদের আজকের আলোচ্যের বিষয়, বই থেকে কবিতাটি নেওয়া হয়েছে। আর কি কাব্যগ্রন্থ রয়েছে, বিষের বাসী নামে একটি কাব্যগ্রন্থ বা বই রয়েছে, সাম্যবাদী নামে একটি কাব্যগ্রন্থ রয়েছে, সর্বহারা নামে একটি কাব্যগ্রন্থ রয়েছে, ফণিমনসা, প্রলয় শিখা, ছায়ানট আর চক্রবাক, এগুলো হচ্ছে তার এক একটা বই বা কাব্যগ্রন্থ। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা কবিতাতে চলে আসব। কবিতার নাম প্রলয় উল্লাস। কবিতার নাম কি? প্রলয় উল্লাস, যেটা আমরা এক্ষুনি বললাম তার অর্থ। মনে রাখবে, কবিতা যখন বলবো বা কবিতা যখন তুমি পড়বে, নিজের মনের মধ্যে একটা ছবি এঁকে নেওয়ার চেষ্টা করবে। ফলে কি হবে, আমাদের চোখের সামনে সেটা ভাসতে থাকলে সহজে আমরা সেটা ভুলি না। একটা গল্পের মতো করে মনের মধ্যে একটা ভাবতে শুরু করবে, একটা ছবি তৈরি শুরু করবে তোমরা মনের মধ্যে। আমি যখন এটা বোঝাবো, পড়ানো শুরু করব, তোমরা মনের মধ্যে একটা সেটার গল্প সাজানো শুরু করবে। ঠিক আছে, চলো এবার আমরা এই কবিতার সম্বন্ধে জানতে গিয়ে, লেখকের সম্বন্ধে তো আমরা জানলামই, দু একটা কথা বলা দরকার। এখানে বলেছিলাম কি, কবি কাজী নজরুল ইসলামের হাতিয়ার তার গান ও কবিতা। আমাদের মনে রাখতে হবে, ইংরেজ শাসনকালে আমরা সরাসরি ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতাম না, তাদেরকে সরাসরি গালিগালাজ করতে পারতাম না, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতাম না। করলে কি করতো, সঙ্গে সঙ্গে তারা আমাদের জেলবন্দি করে দিত। হয়েছেও এরকম অনেক, আমরা তার উদাহরণও জেনেছি। মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, ক্ষুদিরাম, এরা বিপ্লব করেছেন, ফলে কি হয়েছে, এদের জেলে যেতে হয়েছে। একটা কথা মাথায় রাখবে, সে সময় যে যারা হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল, তাদেরকেই শুধু সৈনিক বলা হয় না, সৈনিক তাদেরও বলা হয় যারা অস্ত্র হিসেবে নিজের কলমকে, নিজের পেনকে হাতিয়ার করে নিয়েছিল। সেই রকমই উদাহরণ আমরা দেখতে পাবো কবি কাজী নজরুলের লেখায়, রবীন্দ্রনাথের লেখায়, আমরা আরো অনেক কবি, সেই সময়কার কবির লেখায় আমরা দেখতে পাই। সেই সময় প্রায় সমস্ত কবিতায় দেখবে একটা দুটো রূপ রয়েছে, একটি বাইরের রূপ রয়েছে আর একটি ভেতরের রূপ রয়েছে। একটি বাইরের বাহ্যিক অর্থ, আর ভেতরেরটাকে বলা হয় গূঢ়ার্থ অর্থ। গূঢ়ার্থ মানে ভেতরের অর্থ, দুটোর অর্থ রয়েছে। দেখো কি রকম চালাকি করেছে, ইংরেজদেরকে ধোঁকা দেওয়ার জন্য তিনি লিখেছেন একটা বাইরের অর্থ দিয়ে। ধরো একটা পুরাণকে, পুরাণের কোনো গল্প, শিবের কাহিনী বা কোনো একটা কাহিনীকে তিনি কবিতার মধ্যে নিয়ে আসছেন, ইংরেজরা সেটা জানতে পারছে না, তারা পড়ে জানছে কি
যে না, এটা তাদের ধর্ম নিয়ে লেখা বা সংস্কার নিয়ে, সংস্কৃতি নিয়ে লেখা। কিন্তু যারা আমরা বাঙালি, আমরা যারা পড়তে জানি বাংলাটাকে ভালো করে, সেই শব্দটাকে যদি আমরা ভাঙতে যাই, তার ভেতরের অর্থগুলো কিন্তু আলাদা পাবো। ফলে কি হচ্ছে, এই রকমই ভাবে সেই সময় বিপ্লবী কবিরা ইংরেজদের বিরুদ্ধে যারা লড়াই করেছিল, যারা ইংরেজদের বিরুদ্ধে নিজেদের অস্ত্র হিসেবে জোগাড় করেছিল নিজেদের পেনকে, কলমকে, তারাই হচ্ছে আমাদের দেশের বিপ্লব। বিপ্লব এনে দিয়েছিল তারাও এক প্রকার। তোমাদের বারবার বলছি, এখন যেটা শুরু করব এবার, ভালো করে মনের মধ্যে একটা ছবি তৈরি করো, মানে একটা গল্পের মতো করে বোঝো, যাতে পরবর্তীকালে তোমাদের আর কোনো অসুবিধে না হয়, কোনো দোটানায় পড়তে না হয় এই কবিতাটি নিয়ে। ঠিক আছে? ভালো করে বুঝবে, আমি লাইন বাই লাইন ধরে আলোচনা করব। তার আগে কবিতাটার প্রসঙ্গে একটু আমরা কথা বলে নেব এবার। এই যে আমরা এখানে কি পাচ্ছি, আমরা প্রলয় উল্লাস কথাটা পাচ্ছি, তাই তো? প্রলয় উল্লাস দুটো শব্দ পাচ্ছি, একটা পাচ্ছি প্রলয় আর একটা পাচ্ছি উল্লাস, যেটা আমি প্রথমেই আলোচনা করেছিলাম। দুটো একে অপরের সাথে যুক্ত। কি রকম ভাবে যুক্ত আমরা সেটা জানবো। প্রলয় আমরা জেনেছি ধ্বংস এবং উল্লাস আমরা জেনেছি আনন্দ। এখানে প্রলয়টা কিন্তু ধ্বংস না, ধ্বংস তো হচ্ছে কিন্তু সেই ধ্বংসটা হচ্ছে আনন্দের জন্যই, ভালোর জন্যই ধ্বংসটা হচ্ছে, কোনো খারাপের জন্য সেই ধ্বংস হচ্ছে না। ফলে এটা ভালোর দিক একটা। কিছু খারাপের জন্য যদি কিছু ভালো হয়, ধরো একটা খারাপের জন্য যদি কিছু ছেলের ভালো হয়, তাহলে তো আমরা ভালোটাকে গ্রহণ করব, তাই না? সেই রকমই বলা হচ্ছে প্রলয়। আগে আমরা জেনে নিই প্রলয় কিসের কিসের প্রতীক। আমরা এখানে তিনটে প্রসঙ্গ পাবো, যার মধ্যে দুটো হচ্ছে বাইরের অর্থ, যেটা আমরা বললাম বাহ্যিক অর্থ আছে কবিতার, আর ভেতরের অর্থ আছে। পুরো কবিতাটির মধ্যে একটা ভেতরের অর্থ আছে, সেটা আমরা লাস্টে আলোচনা করছি। তার আগে দুটো আমরা আলোচনা করব, যেটা বাইরের বাহ্যিক অর্থ রয়েছে। বাহ্যিক অর্থ আমরা কি পাচ্ছি, একটা পৌরাণিক কাহিনীর কথা পাচ্ছি, যেটা দেবাদিদেব মহাদেবের নটরাজ ইন্দ্রর নটরাজ মহাদেবের রুদ্র রূপে প্রকট হওয়া। আমরা একটা মহাদেবের রূপ জানি, রাগী রূপ, নটরাজ রূপ, তাই তো? যেটা তিনি যখন রেগে যান, রেগে নৃত্য করেন, সেই নৃত্যতে ত্রিভুবনময় কম্পিত হয়, ত্রিভুবন কম্পিত হয়। ফলে এটা কি, এটা ধ্বংসের প্রতীক, মানে প্রলয় ডেকে আনছে, তাই না? রেগে যাচ্ছে, মহাদেব রেগে যাচ্ছে, ফলে কি হচ্ছে, একটা প্রকট ডেকে আনছে। আরেকটা কি পাচ্ছে, আরেকটা পাচ্ছি কাল বৈশাখীর ঝড়ের প্রসঙ্গ পাচ্ছি। এটাও একটা বাইরের দিক বা বাহ্যিক অর্থ, যেটা কবিতাটা পুরো পড়ানো হচ্ছে আমাদের মধ্যে দিয়ে। কাল বৈশাখীর ঝড় আমরা কি জানি, ধরো গ্রাম বাংলার কথা একটা ছবি আঁকো, গ্রাম বাংলা ধরো স্তব্ধ হয়ে আছে, সবাই ভালোভাবে আসছে যাচ্ছে, গাছপালা সব চুপচাপ হয়ে আছে। হঠাৎ করে সেই সময় কাল বৈশাখীর ঝড় ঢুকে পড়লো। ফলে কি হবে, সমস্ত কিছুকে তছনছ করে দিবে না, উপড়ে দিবে, উপড়ে ফেলে দেবে, তাই তো? তো সেটাও একটা কি, প্রলয় বা ধ্বংসের কথা আমরা জানতে পারছি। দুটো অর্থ গেল আমাদের বাইরের। আরেকটা অর্থ আমরা জানবো ভেতরের, যেটা সবাই ধরতে পারবে না, ইংরেজদের ধরার তো ধারণার বাইরেই ছিল। কারণ এই অর্থ বাঙালিরাই ধরতে পারবে। এই অর্থকে ধরার জন্য শব্দকে ভাঙতে হবে, শব্দকে ভেঙে শব্দের ভেতরের অর্থকে বুঝে নিতে হবে। এটা করেছিল কাজী নজরুল আমাদের বিপ্লবকে সজাগ করার জন্য, বিপ্লবীদের জানানোর জন্য, জানান দেওয়ার জন্য। আমরা আগেই বলেছি, ইংরেজদের বিরুদ্ধে সরাসরি আমরা বিপ্লব করতে পারতাম না, করলে কি হতো, জেলবন্দি হতে হতো।
সময়টা দেখো, যেটা আমি ভেতরের কথা বলছি, অর্থটা বলছি, লেখা হচ্ছে কখন? 1922 সালে কবিতাটি লেখা হচ্ছে, তাই তো? এই সময় দেশ স্বাধীন হয়নি, আমাদের দেশমাতা তখনও স্বাধীন হয়নি, 1947-এ স্বাধীন হয়েছে। আর এটা 1922-এর প্রসঙ্গ বলছে। সেই সময় ইংরেজদের শাসন চলছে, অত্যাচার চলছে, উৎপীড়ন চলছে আমাদের বাঙালির ওপর, ভারতবাসীর ওপর। ফলে কি হচ্ছে? ইংরেজরা অত্যাচার চালাচ্ছে, আমাদের বাঙালি জাতি, আমাদের ভারতীয়রা আরো সজাগ হয়ে উঠছে। ফলে কি করছে? নজরুল যেমন এইরকম কবিতা লিখছে, যার মধ্যে আছে তো বাইরের অংশ, আছে তো মহাদেবের কথা, রুদ্ররূপের কথা, পৌরাণিকের কথা, আছে তো কালবৈশাখীর কথা। কিন্তু এই কালবৈশাখীর ঝড়ের ভেতর দিয়েও একটা আমরা অর্থ পাচ্ছি, যেটা শুধু বাঙালি বা ভারতবাসীকেই সজাগ করে তুলবে। ঠিক আছে? তো এই গেল আমাদের প্রলয়। তিনটা আমরা জানলাম প্রলয়ের ব্যাপারে, যেটা একটা আমরা জানলাম মহাদেবের পৌরাণিক ঘটনা, একটা জানলাম কালবৈশাখীর ঝড় প্রলয় ব্যাপারে, আরেকটা প্রলয় জানলাম 1922 সালে যখন লেখা হচ্ছে, তখন আমাদের বিপ্লবরা সজাগ হয়ে উঠেছে। আমাদের যেমন ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, এই সময় সেই সময়ের প্রসঙ্গ উঠে আসছে। ঠিক আছে? এই যে এই সময়ে তারা সেই ইংরেজদের যে রাজত্ব, সেই রাজত্বটাকে ধ্বংস করতে চাইছে। এই যে ধ্বংস করছে, এগুলো হচ্ছে এক একটা ধ্বংসের প্রতীক, প্রলয়ের প্রতীক। এবার আমরা জানবো উল্লাস মানে আনন্দটা কেন। দেখো ভালো করে বোঝো, উল্লাস বলতে আনন্দ বোঝানো হচ্ছে, তাই তো? আনন্দটা কিন্তু ভালোর জন্যই। এই যে খারাপটা ঘটছে, এই যে প্রলয়টা ঘটছে, এই প্রলয়টা ঘটা দরকার ছিল। কারণ এই প্রলয়টা ঘটবে, এই প্রলয়টা ঘটার ফলেই কিন্তু এই উল্লাসটা আসবে। মানে এই ধ্বংসটা হলেই আনন্দটা আসবে। কি রকম চলো জেনে নেই। আমরা জানলাম একটা পৌরাণিক ঘটনা শিবের, তাই তো? আমরা কি জানি, যখন সমাজে বা পৃথিবীতে অত্যাচার বাড়ে, তখন কি জানি আমরা? মহাদেবের একটা প্রলয় রূপ ধারণ করে সেটাকে তছনছ করে দিয়ে নতুন নবযুগের সূচনা করে। মানে পুরনোটাকে উপড়ে দিয়ে নতুন একটা যুগের সূচনা করে। কারণ সেখানে পাপে ভরে গিয়েছে সেই সমাজটা, সেই পৃথিবীটা যদি ভরে যায়, তখন সেটাকে উপড়ে দিয়ে, কিছুটা খারাপটাকে উপড়ে দিয়ে নতুন করে ভালোর সূচনা করে, তাই তো? সেই জন্য পেলাম আমরা পৌরাণিক ঘটনা মহাদেবের নটরাজ রূপে নৃত্য, তাই তো? তারপরের ঘটনা আমরা কি পেলাম? কালবৈশাখীর ঝড় পেয়েছি। এই যে কালবৈশাখীর ঝড়টা হচ্ছে, হওয়ার ফলে কি হচ্ছে? ধরো আজকে কালবৈশাখীর ঝড় হলো সন্ধেবেলা, সারা রাত্রি কালবৈশাখীর ঝড় হয়েছে। কাল সকালে আমি কি দেখবো? কাল সকালে উঠে একটা নতুন সকাল দেখবো না, যেখানে পুরনো পাতাগুলো ঝরে গিয়েছে, নতুন পাতা গজানোর জন্য গাছের মধ্যে। এই যে গ্রাম বাংলায় ধুলো বালি যে উড়ে বেড়াচ্ছে চারিদিকে, ফলে সারা রাত বৃষ্টি হওয়ার ফলে কি হয়? সেটা মাটিটা বসে যায়, ফলে সুন্দরভাবে একটা পরিবেশ, একটা আমেজ, একটা গন্ধের সৃষ্টি হয়, পরিবেশের সৃষ্টি হয়। এই যে খারাপটা গেল কালবৈশাখীর ঝড়, ফলে নতুন একটা দিন এলো, এটাও একটা শুভ, আনন্দের উল্লাস পাচ্ছি আমরা, তাই তো? আর একটা কি পাচ্ছি আমরা, যেটা বললাম গূঢ়ার্থ অর্থ বা ভেতরের অর্থ, 1922 সালে ইংরেজদের বিরুদ্ধে বিপ্লবে সজাগ হচ্ছে আমাদের বিপ্লবীরা, সেই সময়ের ঘটনা। এই যে বিপ্লবের ভিতকে নড়িয়ে দেওয়ার জন্য কি করছে তারা? গোলা বম সে সময় তারা কিভাবে বানাতে হয় জেনে গিয়েছিল। ফলে তাদেরকে সরানোর জন্য, ইংরেজদেরকে সরানোর জন্য, মানে এতদিন তো লেখালেখি করে হচ্ছিল না, এতদিন কি করছিল তারা? লেখালেখি করে ইংরেজদের সরকারের অফিসে লেখা পত্র জমা দিয়ে তাদেরকে চলে যেতে বলছিল এই দেশ থেকে।
মানে তারা স্বাধীনতা চাইছিল, কিন্তু লেখালেখির মাধ্যমে যখন কোনো কাজ হচ্ছে না, তখন কি করছে আমাদের সমাজের যুবকেরা বা আমাদের দেশের যুবকেরা এগিয়ে আসছে কি নটরাজ রূপে, কালবৈশাখী ঝড় রূপে এগিয়ে আসছে ইংরেজদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইংরেজ ভিতটাকে নাড়িয়ে দেওয়ার জন্য। তারা নতুন রূপে নতুন একটা দেশমাতার, মানে তারা জানে যে তারা আর বাঁচবে না, তাদের কোনো কিছু যা কিছু হোক হয়ে যেতে পারে, তাদের বাঁচার কোনো আশা নেই, কিন্তু তারা সেই বাঁচার আশা না নিয়ে তারা নতুন একটা দেশমাতাকে নতুন দেশ দিতে চাইছে, স্বাধীন দেশ দিতে চাইছে আমাদেরকে, পরবর্তী প্রজন্মকে একটা স্বাধীন দেশ দেওয়ার জন্য তারা কি নিজেদের বলিদান দিচ্ছে, এগিয়ে যাচ্ছে। এই যে ধ্বংসের মুখে এগিয়ে গিয়ে তারা কি করছে, ধ্বংস করছে সেটাকে, এবং নতুন যুগের একটা সূচনা করবে বলে এগিয়ে যাচ্ছে। এটা আমরা একটা ভেতরের গূঢ়ার্থ অর্থ পেলাম। তাহলে বুঝতে পারলে আমি কোন প্রসঙ্গের কথা বলছি? এই গেল আমাদের ৩টে প্রসঙ্গ। এবার আমরা লাইন বাই লাইন ধরে আলোচনা করব এবং কোথা থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলোও আলোচনা আমরা করব। ঠিক আছে? কিন্তু তার আগে আমাদেরকে একবার কবিতাটা পাঠ করে নেওয়া খুব প্রয়োজন, খুব প্রয়োজন। কেন বলছি তোমরা একটু পরেই বুঝতে পারবে। চলো আমরা এবার কবিতাটি পাঠ করে নিই। কি বলছে? তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল, মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে, ধূম্ররূপে বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ওরে ওই আসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামার তাহার কৃশের দোলায় ঝাপটা মেরে গগল দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামুক ঢুলায়। বিশ্বপাতার বক্ষকূলে রক্ত তাহার কৃপাঞ্জলে, দোদুল দোলে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। ওরে ওই স্তব্ধ চরাচর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তে কাঁদন লুটায় পিঙ্গল তার স্তত্র জটায়। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু তোলে কপাল তোলে। বিশ্ব আসন তাহার বিপুল বাহু পর হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, জয় প্রলয় অঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মরশুদের প্রাণ লুকায় ওরে বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগম্বরের জটায় হেসে শিশু চাঁদের কলে কর। অলতার ভবরে এবার ঘর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাসারথি রক্ত তড়িৎ চাবুক হানে, রনিয়ে ওঠে হেসা কান্দন বজ্র গানে ঝড় তুফানে। ক্ষুদ্র দাপটে তরায় লেগে উল্কা ছুটাই নীল খিলানে, গগন তলের নীল খিলায়ে অন্ধকারার বন্ধকূপে। দেবতা বাঁধা যক্ষ রূপে পাষাণ স্তূপে, ওই তোরে তার আসার সময় রথ ঘর ঘর, শোনা যায় ওই রথ ঘর ঘর। তোরা সব জয়ধ্বনি কর, সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সেজে বেদন, আসছে নবীন জীবন হানা অসুন্দরে করছে ছেদন। তাই এ মনে কেশে বেশে প্রলয় বয়ে আসছে হেসে, মধুর হেসে। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। কি বলছে? ভেঙে আবার গড়তে জানে রে সে চিরসুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা তার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর। বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্কর বেশে এবার ওই আসে সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। বুঝতে পারছো কি বলছে? একটা মনের মধ্যে কি তুলছে?
ঝড় তুলছে না যখন আমরা পড়ছি একটা সুরে সুরে কবিতাটি? আমাদের মনেও একটা ঝড় তুলে দিচ্ছে না? দেখো এইটুকু কবিতার মধ্যে কত কিছু তিনি বলে দিলেন। এবার আমরা কবিতাটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করব, হ্যাঁ, লাইন বাই লাইন ধরে কোথায় কোথায় কি বলছে, কি কি প্রশ্ন আসতে পারে, সেই সব বিষয়ে আমরা আলোচনা করব। চলো, প্রথম লাইনেই দেখো কি বলছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই যে জয়ধ্বনি করতে বলছে, কাদেরকে? প্রশ্ন আসতেই পারে, তাই তো? তাহলে কি লিখবে? আমাদের দেশবাসীকে, আমাদের দেশের জনগণকে জয়ধ্বনি করতে বলছে, আমাদের ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলছে। কেন জয়ধ্বনি করতে বলছে? ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, কি বলছে? ওই নূতনের ঝড় আসছে, কোন ঝড়? কালবৈশাখীর ঝড়। নূতন আসবে, কখন আসবে? যখন কালবৈশাখীর ঝড়টা হয়ে যাবে। কালবৈশাখীর ঝড় আসছে, সেই ঝড়টার পরে আমরা নতুন দিন দেখতে পাবো একটা। সেই জন্য বলছে, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আবার ভারতের জনগণকে বলছে, তোরা সব জয়ধ্বনি কর, মানে জেগে ওঠ, এবার জয়ধ্বনি করতে হবে। আমাদের দিন আসছে, এবার আমাদের দেশ স্বাধীন হবে, আমরা আর ইংরেজদের হাতে বাঁধা থাকবো না, আমরা আর পরাধীন থাকবো না, আমাদের নতুন প্রজন্ম আসছে। এই যে আমাদের যুব সমাজ আসছে, এই যে যুব সমাজ, আমাদের যুব সমাজ কি করছে? ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছে, এই যে ঝাঁপিয়ে পড়ছে ইংরেজদের বিরুদ্ধে। ফলে কি হবে? একটা নতুন জগতের, একটা নতুন প্রজন্মের সৃষ্টি হবে। ফলে কি হবে? পরবর্তী প্রজন্ম যখন আমাদের ছেলে বাচ্চারা জন্ম নেবে, তারা একটা নতুন দেশ দেখবে, যেটা স্বাধীন রূপে। আর পরাধীন দেশ তাদেরকে দেখতে হবে না, তারা স্বাধীনভাবে সেই দেশে বাঁচতে পারবে। তাই বলছে, তোরা সব জয়ধ্বনি কর, চলে আসছে, আর বেশি দিন নেই সেই দিন, যেই দিন আমাদের দেশ স্বাধীন হবে, কাছেই এসেছে। তাই তোরা এখন থেকেই শুরু করে দে জয়ধ্বনি করা। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। আসছে এবার কে? এই যে প্রলয়, ধ্বংস, ধ্বংসের প্রতীক আমরা জানলাম, ধ্বংসের প্রতীক কারা? আমাদের দেশের যুবকেরা, যুবক সমাজের, যুবক সমাজকে বলা হচ্ছে। প্রলয় নেশা, তাদের একটা মনে নেশা আছে, চোখে মুখে একটা নেশা আছে। এই যে নৃত্য করছে যে মহাদেব, যে কি করছে? নটরাজ রূপে নৃত্য করছে, নৃত্যতে একদম পাগল হয়ে লীন হয়ে পড়ছে। কেন? কারণ তিনি ধ্বংস দেখতে চান, যেটা পাপে ভরে গিয়েছে, সেই ধ্বংসটাকে ধ্বংস করে নতুন একটা যুগের সূচনা করবে। সেই রকমই এই যুগ, এই সময়ের আমাদের এদেশের বিপ্লবেরা, যুবক সমাজেরা কি করবে? আমরা যুবক সমাজেরা তাই নৃত্য, সেই রকমই নৃত্য করে চলেছে ইংরেজদের বিরুদ্ধে, বোমা বিস্ফোরণ হয়ে চলেছে। কারণ এতদিন ভালোভাবে চিঠিপত্র দিয়ে কোনো কাজ হয়নি, তাই তারা হাতে অস্ত্র তুলে নিয়েছে এবার ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তাই বলছে, তাদের এখন চোখে কি আছে? প্রলয় নেশা আছে, তাদের মনের মধ্যে একটা নেশা আছে, না, আবার দেশকে স্বাধীন করতে হবে, আমরা আর পরাধীনতায় বাঁচতে চাই না। তাই বলছে, প্রলয় নেশার নিত্য পাগল, একদম পাগল হয়ে পড়েছে পুরো, মানে আমাদের দেশে স্বাধীনতা চাই চাই। তারপরে কি বলা হচ্ছে? সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। আগল বলতে দরজা, ঠিক আছে? সিন্ধু পারের সিংহদ্বার, এটা একটা গুড়ার্থ অর্থ আছে। কোনটাকে বলা হচ্ছে? চলো ভেতরের অর্থটা আমরা জেনে নিই একটু। এই হচ্ছে আমাদের ভারতের ম্যাপ, তাই তো? এটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ। এই ম্যাপের মধ্যে এই জায়গাটাই দেখো, এই যে এই জায়গাটুকু যেখানে লেখা আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বলে, এই অংশটুকুতে ইংরেজরা সেই সময় আমাদের ভারতবাসীকে বন্দি করা, ভারতের বিপ্লবীদের বন্দি করে রাখার জন্য একটা জেল বানিয়েছিল, যে জেলটার নাম হচ্ছে সেলুলার জেল। যে জেলটার নাম হচ্ছে সেলুলার জেল। দেখো জেলটা ছিল ঠিক এই রকম, চারিদিক দিয়ে ঘেরা, এইরকম এই ছোট ছোট এরকম মেয়ে ছিল, ঠিক আছে, ব্যালকনি ছিল, আর এইরকম ভাবে সেটাকে সাজিয়েছিল ইংরেজরা এখানে
আমাদের দেশের বিপ্লবীদের বন্দি করে রাখার জন্য, এবং তাদের উপর এখানে ভীষণ অত্যাচারও চালিয়েছিল তারা। এই যে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এখানে এই জেলটা ছিল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে কি জেল? সেলুলার জেল। ঠিক আছে, তো এই সেলুলার জেলের কথাই বলা হচ্ছে এখানে ভেতরের অর্থে। হুম, তো চলো আমরা জেনে নিই। চলে আসি এই যে সিন্ধুপাড়ের সিংহদ্বারে। এই যে সিংহদ্বারে যে সেলুলার জেলটা ছিল সিন্ধু পাড়ের তীরে, সেটাকেও ধমক এনে ভাঙলো আগুন, মানে সেই দরজাটাও ভেঙে ফেললো কারা? বিপ্লবীরা, আজকের যুব সমাজেরা, যুবকেরা, সেই বীর যুবকেরা কি করলো? সেটাকেও ভাঙলো, সেই দরজাটাকেও ভাঙলো, সেই সিন্ধু পাড়ের সিংহদ্বারের, সেটাকেই বলা হচ্ছে। ঠিক আছে, মৃত্যু গহন অন্ধকূপে। এই দেখো ভালো করে, কবি আমাদের দেশকে, ভারতবর্ষকে মৃত্যু গহন অন্ধকূপের সাথে তুলনা করছে। কারণ সেই সময় ইংরেজদের হাতে আমাদের দেশ বন্দী, চারিদিক থেকে বন্দি করে রেখেছে সেই সময় ইংরেজরা আমাদের দেশকে। তাই বলছে মৃত্যু গহন অন্ধকূপে, অন্ধকারের মতো, অন্ধকূপের মতো বন্দি হয়ে আছে ইংরেজদের হাতে আমাদের দেশ। তাই বলছে মহাকাশের চন্ডরূপে ধূম্রধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। কে আসছে? ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে আমাদের দেশের বীর যুবক, বীর বিপ্লবীরা, তাদেরকেই বলা হচ্ছে ভয়ঙ্কর। এবার মহাকাশের চন্ডরূপে, মহাকালের চন্ডরূপ, চন্ড হচ্ছে একটা শিবের একটা রাগী রূপ, সেই রূপে আসছে কারা? বিপ্লবীরা। ধূম্ররূপে, ধূম্ররূপে ধোঁয়ার মতো, বজ্র শিখার মতো, কি বলছে? বজ্র মানে বিদ্যুৎ, বিদ্যুতের শিখার মতো মশাল জেলে, আগুন জেলে আসছে তারা, ভয়ঙ্কর রূপে আসছে। এবং সেই কি করবে? ইংরেজদের ভিতকে নাড়িয়ে দিতে তারা আসছে। তার পরের লাইনে আমরা চলে যাব। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ওরা তো আসছে, তাই হাসছে, হাসছে ভয়ঙ্কর রূপে, তাই হাসছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আবার দেশবাসীকে বলছে, দেশের জনগণকে বলছে, তোরা সব জয়ধ্বনি কর। এবার দেখো কি সুন্দর কবি উপমা দিয়েছেন, এই লাইনটা পড়ো। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। ঝামর তাহার কেশের দোলায়। ঝামর শব্দের অর্থ হচ্ছে ঝামা পাথর বা ঝামা ইট। দেখেছি আমরা, তার রংটা কিরকম, কিরকম একটা কটা ধরনের থাকে না, সেই রকম। সেই কটা রং কার? শিবের। শিবের, এই যে শিবের কটা রং, কেশ, কেশ মানে চুল, শিবের যে চুলের রং সেটা একটা কটা, ঝামর, ঝামা ধরা ইটের মতো বা ঝামা ধরা পাথরের মতো। ঝামর তাহার দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। ঝাপটা মেরে তিনি যখন নৃত্য করছেন বা ঝাপটা দিচ্ছেন, চুলে ঝাপটা দিচ্ছেন, তখন গগন মানে আকাশটা দুলছে, মানে আকাশটা দুলে উঠছে, সেটাই বলছে শিবের। এই যে শিবের মধ্যে দিয়ে তার উপমা দিচ্ছে। এবার দেখো, এই শিবের মধ্যে দিয়ে আমাদের যে মহাদেব, মহাদেবের মধ্যে দিয়ে আমাদের এই যুব সমাজকে, যুব সমাজ, বিপ্লবী সমাজকে তুলে ধরছেন। কি রকম সুন্দর একটা উপমা দিয়ে তুলে ধরছেন দেখুন। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। কি বলছেন? ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। যেরকম তার ঝাপটা, চুলে যখন ঝাপটা মারে সেই ঝামর কেশ দিয়ে তখন গগন দুলে ওঠে, সেই রকম ভাবেই যুব সমাজেরা আসছে। সর্বনাশী জ্বালামুখী, তাদের মুখে একটা সর্বনাশের জ্বালা রয়েছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। ধূমকেতু শব্দ কি? ধূমকেতু বলতে আমরা কি জানি? এই দেখো ধূমকেতু কি হচ্ছে? পৃথিবীর দিকে একরকম আঘাত হানছে, দেখো পৃথিবীর দিকে ধেয়ে আসছে, সেই ধূমকেতু তোমরা ভূগোলে পড়ে থাকবে। সেটাই কি বলা হচ্ছে? ধূমকেতু, এর নাম হচ্ছে ধূমকেতু। এই যখন পৃথিবীকে আঘাত করার জন্য পৃথিবীর দিকে ধেয়ে আসছে, সেই রকম ভাবেই কি হচ্ছে দেখো এখানে, সেই রকম ভাবেই সর্বনাশী জ্বালামুখী হয়ে আমাদের যুব সমাজেরা ধেয়ে আসছে ধূমকেতুর মতো, তার চামর ধুলায়। চামর ধুলায় বলতে কি? চামর ধুলায় হচ্ছে একরকম চমড়ি গায়ে আছে, ঠিক আছে, সেই চমড়ি গায়ের পুঁজ আছে, পুঁজ বা লেজ, তার লেজ দিয়ে একরকম ঝাড়ু তৈরি করা হয়। ঝাড়ু কিরকম? মানুষকে ঝাড়ার জন্য দেখবে বিভিন্ন মন্দিরে বা মসজিদে বা কোথাও দেখবে ঝাড়ু রাখা থাকে, চুলের, তার পেছনে চুলের এটা দিয়ে ঝাড়ে মানুষকে, মানে কালো জাদুকে
তাড়াতে বা অশুভ শক্তিকে তাড়াতে শুভ শক্তির আগমন যেমন দেবতাদের মধ্যে দিয়ে আসে, সেই ঝাড়নের মধ্যে দিয়ে তারা ঠিক হয়ে যায়, এইরকমই একটা কথা বলা হচ্ছে। সর্বনাশী জ্বালামুখীর মতো ধূমকেতু তার চামর ঢুলায়। কেন আসছে? চামর ঢুলাতে আসছে, মানে ঝাড়তে আসছে। কারা আসছে? যুব সমাজেরা আসছে। বিশ্বপাতার বক্ষ কোলে, বিশ্বপাতা, বিশ্বপাতা মানে বিধাতা, বিধাতা মানে যে এখানে শিবকে তুলনা করছে, হ্যাঁ, শিবের বিশ্বপাতা মানে বিশ্বের পা, বিশ্বপা মানে দেব, মহারাজ, মহাদেবের পা, মহাদেবের পা বক্ষ কোলে, রক্ত তাহার কৃপাঞ্জলে, রক্ত তাহার কৃপাঞ্জলে, বক্ষ পায়ের মতো বক্ষের কোলের মতো করে যুব সমাজেরা আসছে এবং কি করছে? রক্ত তাহার কৃপাঞ্জলে, একদম তার শুধু এমনি ভালোভাবে আসছে না, তার হাতে অস্ত্র রয়েছে, রক্তে ভরা, রক্ত তাহার কৃপাঞ্জলে, তার রক্ত ঝরানোর জন্য তিনি আসছেন। কোন রক্ত? অশুভ শক্তি, ও অশুভ শক্তিকে ঝরানোর জন্য, অশুভ শক্তির রক্ত ঝরানোর জন্য, শুভ শক্তির না, ঠিক আছে? অশুভ শক্তি, এখানে ইংরেজরা হচ্ছে অশুভ শক্তি, সেই অশুভ শক্তিকে শেষ করার জন্য তারা হাতে অস্ত্র তুলে নিয়েছেন, তার রক্ত ঝরানোর জন্য কৃপাঞ্জলে তারা আসছে, দোদুল দোলে দুলতে দুলতে তারা আসছে। তারপরে কি বলছে? অট্টরোলের, অট্টগোলে, হট্টগোলে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, এই লাইনটা ভালো করে বোঝো। অট্টরোলের, এতদিন কি হয়েছিল? এতদিন আমাদের দেশবাসীরা কি করেছিল? আবেদন নিবেদনের মাধ্যমে ইংরেজদের সরকারের কাছে চিঠি পাঠিয়েছিল যে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে, আমরা স্বাধীনতা চাই, কিন্তু তাতে তারা স্বাধীনতা দেয়নি। এর ফলে কি হয়েছে? যুব সমাজেরা রেগে উঠেছে, জেগে উঠেছে। এবার তারা হট্টগোল, অস্ত্র নিয়ে নেমেছে, বিভিন্ন বোমা বিস্ফোরণ হচ্ছে, তার মধ্যে দিয়ে যে স্বাধীনতা লাভ পাবে সেই আশাতে হট্টগোল হচ্ছে চারিদিকে। এই হট্টগোলের মধ্যে স্তব্ধ হয়ে গেছে কারা? ইংরেজরা। ইংরেজরা ভয় পেয়েছে, কেঁপে উঠেছে, স্তব্ধ চরাচর, তাই বলছে তারা স্তব্ধ হয়ে গেছে। তারা এত সাহস আছে ভারতবাসীর, এতদিন জানতো না, আজ যারা জেনেছে যে হ্যাঁ তাদের সাহস কি ধরনের, কি ভয়ঙ্কর সাহস, তাই তারা স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ চরাচর। ওরে ওই স্তব্ধ চরাচর, হ্যাঁ ইংরেজদেরকেই বলা হচ্ছে, ওরে ও স্তব্ধ চরাচর, ইংরেজের স্তব্ধ হয়ে গেছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ইংরেজরা স্তব্ধ হয়ে গেছে, এবার তোরা জয়ধ্বনি কর, তাই বলছে। তারপরের লাইন কি বলছে? দ্বাদশ রবির বহ্নি জ্বালা, ভয়াল তাহার নয়ন কটায়। দ্বাদশ রবি, দ্বাদশ রবি বলতে কি জানো? এখানে দ্বাদশ রবি বলতে 10টা রবির কথা বলা হয়েছে। এই দেখো, এখানে তোমরা দেখতে পাবে সবিত্র বা সবিতা, আর্যমা, ভগ, বরুণ, দক্ষ, অংশ, ত্বষ্টা, পূষা, পৃষা, মিত্র, বিষ্ণু, ধাত্রী ও কি বিবস্বান, এই 12টা রবির কথা এখানে তুলে ধরা হয়েছে। কটা রবি? 12টি রবি। এই যে বলা হচ্ছে দ্বাদশ রবির বহ্নি জ্বালা, এই যে দ্বাদশ রবির যে বহ্নি জ্বালা, যে একটা মহাদেবের ত্রিনয়ন, ত্রিনয়ন জানো তো? ত্রিনয়ন বলতে কপালের চক্ষুর কথা বলা হচ্ছে, আমাদের যে মনের চক্ষু আমরা বলি সেই কপালের চক্ষু, ভগবান মহাদেবের যে 3টে চক্ষু, 3 নম্বর চক্ষুটা আছে সেই চক্ষুর কথা বলেছেন। ভয়াল, ভয়াল তাহার নয়ন কটায়, নয়ন মানে চোখ, ত্রিনয়ন যে সেটা কটায় ভয়ে আগুন, আগুন নিক্ষিপ্ত হচ্ছে, সেইটারই কথা বলছে। দিগন্তে কাঁদন লুটাই পিঙ্গল তার স্তত্র জটায়, দিগন্তে, এই দেখো, দিগন্তে তার কাঁদন লুটায় পিঙ্গল তার স্তত্র জটায়, জটায় মানে, জটা মানে কি? জটা মানে তার মাথার যে চুল, সেই চুলটাকে বলা হচ্ছে জটা। জট, আমাদের জট বেঁধে যায় না বিভিন্ন, দেখি আমরা সাধু সন্ন্যাসীদের দেখি তাদের চুলে জট বেঁধে যায় এরকম পাকা পাকা, সেই রকমই শিবেরও তো জট পাকা, সে তো পুরনো, আজকের তো না সে, শিব তো বহু পুরনো মানুষ, তাই বলা হচ্ছে। তাই অনেকেই বলে না বুড়ো শিব, ওই জন্যই বহু পুরনো বলেই তাকে বলা হয় বুড়ো শিব। তাই বলছে পিঙ্গল তার স্তত্র জটায়, তার স্তত্র জটা মানে জটার রং, চুলের রং পিঙ্গল বর্ণের। হ্যাঁ, তারপরে কি বলছে? বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহা সিন্ধু দোলে, কপোল তলে, এই 3টে লাইন বোঝো ভালো করে। বিন্দু তাহার নয়ন জলে, কি বলছে?
এই যে যুব সমাজেরা এগিয়ে আসছে, বিপ্লবীরা এগিয়ে আসছে, তারা কোনো অশুভ শক্তি নয়, তাদের মনেও একটা মায়া আছে, ভালোবাসা আছে। তাই বলছে তারা যে শুধু নাশ করার জন্য আসছে, রাগী প্রলয় ধ্বংস করার জন্য আসছে, ধ্বংসী নয় তারা, একটা মায়া কাজ করছে। বিন্দু তাহার নয়ন জলে, তাদেরও চোখে জল আসে, বিন্দু বিন্দু হয়ে তাদের চোখে জল পড়ে। কি জন্য জল পড়ে? দেশ মায়ের জন্য জল পড়ে, তাদেরও চোখে জল পড়ে, দেশবাসীর জন্য জল পড়ে। তারা কি রকম ইংরেজদের হাতে বাঁধা হয়ে আছে, পুতুলের খেলনার মতো হয়ে আছে, যখন খুশি উঠতে বলে, যখন খুশি মারে, যখন খুশি অত্যাচার চালায়। তাদের এই অবস্থা, দুরবস্থা দেখেই তাদের চোখে জল আসে। কাদের চোখে? যুব সমাজদের চোখে জল আসে। তাই বলছে বিন্দু তাহার নয়ন জলে, তার চোখে জল আসে বিন্দু বিন্দু, সপ্ত মহাসিন্ধুর ঢলে। সেই জল সপ্ত মহাসিন্ধুতে ভরে যায়। সে শুধু এক ফোঁটা দু ফোঁটা জল নয়, মনে হয় গোটা সমুদ্র, সপ্ত মহাসিন্ধুটা সেই জলে ভরে গিয়েছে। তাই বলছে কপোল তলে কপোল তলে। এই হচ্ছে এই লাইন। ঠিক আছে? এই যে এখানে আমরা সপ্ত মহাসিন্ধু জানলাম, সপ্ত মহাসিন্ধু বলতে কি বলা হচ্ছে জানো? সাতটি সিন্ধু, এই যে এইটা কথা বলা হচ্ছে। এইটা তোমরা লিখে নেবে, এই জিনিসগুলো নামগুলো লিখে নেবে। হ্যাঁ, প্রশ্ন আসবে এগুলো এরকম ভাবে। সপ্ত মহাসিন্ধু বলতে কি কি বোঝানো হয়েছে? তখন কি হবে? লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দধি, দুগ্ধ, জল, এই সাতটা মহাসিন্ধুর কথা এখানে বলা হয়েছে। আর আমরা ওখানে দ্বাদশ রবি কি জানলাম? দ্বাদশ রবি এখানে আমরা এই দ্বাদশ মানে 12টা রবির কথা জেনেছি। ঠিক আছে? এগুলো তোমরা লিখে নাও। তারপরের লাইন কি বলা হচ্ছে? বলছে বিশ্ব মায়ের আসন তারি বিপুল বাহুর পর। বিশ্ব মায়ের আসন বলতে আমাদের দেশ মাতাকে বলা হচ্ছে, মানে আমাদের দেশকে বলা হচ্ছে। আমাদের যে বিশ্বের আসন, মানে বিশ্বমা যে দেশ, সে কার বাহুর ওপর আছে বা কার হাতের ওপর আছে? যুব সমাজের হাতের উপরেই আছে। এটাকে আমরা বাইরের অর্থ থেকে বুঝতে গেলে কি বুঝবো? যেমন মহাদেব শিবের হাতে, মানে মহাদেব শিবের কাছেই কি রয়েছে? সমস্ত পৃথিবীটা রয়েছে না তার কোলেই? সেই রকমই বলছে যে এই যে বিশ্বটা, এই বিশ্বটা দাঁড়িয়ে আছে কার উপর? যুব সমাজের ওপরেই দাঁড়িয়ে আছে। মানে যা কিছু শুভ, যা কিছু ভালো হচ্ছে, বেশিরভাগই সেগুলো যুব সমাজের মধ্যে দিয়েই বা যুবকদের মধ্যে দিয়েই সেটা সম্ভব হয়। আজকে যা কিছু দেখছো, আজকে উন্নতি, যে দেশের উন্নতি, এত এত উন্নতি কেন হচ্ছে? যুব সমাজের প্রতিই হচ্ছে। তারা যে ধরনের কাজ করে চলেছে, যত তাড়াতাড়ি কাজ করে চলেছে, সেভাবেই এগোচ্ছে দেশ, তাই না? তাই বলছে যুব সমাজের ওপরেই আমাদের দেশ কি হচ্ছে? দাঁড়িয়ে আছে। তাই বলছে বিশ্ব মায়ের আসনে, এই যে বিশ্ব, বিশ্বটা দাঁড়িয়ে আছে, সমস্ত বিশ্ব, পুরো বিশ্বটাই দাঁড়িয়ে আছে যুব সমাজের ওপর। মানে আমাদের বাইরের অর্থ থেকে দেখতে গেলে আমরা দেখব সমস্ত পৃথিবীটাই দাঁড়িয়ে যেমন ধরে রয়েছে কে? মহাদেব, সেই রকমই এই পৃথিবীটাকে ধরে রয়েছে পুরো আমাদের যুব সমাজেরা, ভিতরের অর্থ যদি জানতে চাই। তাই বলছে বিশ্ব মায়ের আসন তারি বিপুল বাহুর পর। হাঁকে ওই কে হাঁকছে? কবি হেঁকে বলছে জয় প্রলয়ঙ্কর, মানে প্রণাম করে বলছে জয় প্রলয়ঙ্কর, বলছে জয় হোক প্রলয়ঙ্করের জয়, প্রলয়ের জয় হোক, তাই বলছে শুভ সম্বর্ধনা দিচ্ছে যুব সমাজকে। ঠিক আছে? তারপরে কি বলছে? তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আবার সাধারণ জনগণকে বলছে, দেশের জনগণকে বলছে তোরা সব জয়ধ্বনি কর। কি বলছে? মাভৈ মাভৈ, মানে বলছে ভয় পেও না, ভয় পেও না, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। বলছে কি? জগৎ জুড়ে প্রলয় আসছে, প্রলয়, এই যে প্রলয়, ধ্বংস আসছে পুরো জগৎ জুড়ে, শুধু আমাদের দেশে না, আরো যেখানে যেখানে ইংরেজরা কি করেছে? অত্যাচার চালিয়েছে যে যে দেশে, তাদের প্রায় সমস্ত জায়গাতেই। হুম, তাই বলছে জগৎ জুড়ে, সারা জগৎ জুড়ে এটা চলছে, এবার ঘনিয়ে আসছে। জগৎ জুড়ে প্রলয় এবার, জগৎ জুড়ে প্রলয় আসছে, ধ্বংস আসছে ঘনিয়ে। জড়ায় মরা মুমূর্ষুদের, কি বলছেন? মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এই যে আমরা পরাধীন ভাবে রয়েছিলাম যখন, তখন আমরা কি ছিলাম? অন্ধকার ভাবে রয়েছিলাম একটা, তাদের হাতে বন্দি, গচ্ছিত রূপে। তাই বলছে জড়ায় মরা মুমূর্ষের মতো একদম
মুমূর্ষের মতো প্রাণ আমরা ছিল তখন, চুপচাপ একদম ছোট্ট একটা প্রাণ যেমন থাকে সেই রকম। সেই প্রাণের কোনো দাম ছিল না তাদের, ইংরেজদের কাছে আমাদের প্রাণের কোনো দাম ছিল না। তাই বলছে জরায় মরা মুমূর্ষেদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে মানে রাত্রির শেষে, এই যে মহানিশা মানে রাত্রি শেষ, সেই শেষে আসবে উষা অরুণ হেসে। উষা মানে রশ্মি, সূর্য, সূর্যের কথা বলছি, নতুন সূর্য উঠবে। এই যে ইংরেজ সরকারকে ধ্বংস করবে এবং আমাদের দেশ স্বাধীন হবে, নতুনভাবে স্থাপিত হবে, সেটাকেই বলা হচ্ছে মহানিশার মানে কালকের রাত মহানিশা কেটে যাবে, তারপরে আবার পরদিন নতুন সকাল আসবে হেসে, নতুনভাবে হেসে আসবে করুণ দেশে। এই যে করুণ বেশে, করুণ বেশে সেই রূপ আমাদের দেশের আসবে। ঠিক আছে, তারপরে কি বলছে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। এই যে দিগম্বর মানে শিবকে বলা হচ্ছে, শিবের জটায়, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদ, শিশু চাঁদের কর মানে এই যে এই রাত্রে মানে এখন যে আমাদের যুব সমাজেরা ঝাঁপিয়ে পড়ছে, এই ঝাঁপিয়ে পড়ার পরে কি হবে, একটা সময় তো স্বাধীনতা আসবে। তাই বলছে দিগম্বরের জটায়, ওই যে ওর চুলের হাসে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। আমরা দেখেছি শিবের জটায় মানে শিবের মাথায় কি আছে, একটা চাঁদ দেখতে পাই না, চাঁদ গোঁজা রয়েছে। তাই বলছে দিগম্বরের জটায় মানে শিবের জটায় হাসে, কে হাসে, শিশু চাঁদ, ওই শিশু চাঁদটাও হাসছে। সেও বলছে হ্যাঁ নতুন দিন আসবে, সেও খুশি। তাই বলছে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। তাহলে এখানে দিগম্বর বলতে মহাদেবকে বলা হচ্ছে, আর জটা বলতে তার মহাদেবের চুল। মহাদেবের চুলের ফাঁকে কে হাসছে, শিশু, সেই চাঁদ, যে চাঁদটা রয়েছে তার চুলের মধ্যে, সেই চাঁদটার কথা বলছেন। আলো তার ভরাবে এবার ঘর, বলছে সেই যে চাঁদ, সেই চাঁদটা এবার কি করবে, আলো ভরাবে, আলোতে ভরিয়ে দেবে সারা দেশকে, রশ্মিতে মাতিয়ে তুলবে, আনন্দে মাতিয়ে তুলবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাই বলছে তোরা এখন থেকেই জয়ধ্বনি শুরু করে দে, এবার আসছে স্বাধীন, আসছে স্বাধীনতা পাবো আমরা, নতুন ভাবে বাঁচবো, আমাদের প্রজন্ম নতুন করে বাঁচবে। তারপরে কি বলছেন, ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে। এখানে দেখো, ওই সে মহাকাল, মহাকাল কাকে বলা হচ্ছে, মহাকাল শিবকে বলা হচ্ছে। সারথি, এখানে একটা প্রাকৃতিক বর্ণনা রয়েছে, একই কথা বলছে, যুব সমাজেরই কথা বলছে। শিবের ঘটনার মধ্যে দিয়ে বাইরের ঘটনা হচ্ছে শিবের পৌরাণিক কাহিনী, এবং ভেতরের কথাই হচ্ছে আমাদের দেশের যুবকেরা রয়েছে, ঠিক আছে, গূঢ়ার্থ অর্থে। তো সেই গূঢ়ার্থ অর্থটার মাঝেও একটা প্রাকৃতিক বর্ণনা দিচ্ছে, এখানে দেখো ভালো করে বুঝো। সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুকখানে। যখন সারথি কি করে, যখন ধরো একটা রথ এগিয়ে চলছে, তাই তো, একটা রথ যখন যায়, ঘোড়া ছুটে নিয়ে যায়, সেই রথটা যখন কি করে, সারথি ঘোড়াটাকে চাবুক হানে মানে চাবুক দিয়ে যখন মারে, তখন কি হয়, একটা রক্তের মতো তড়িৎ জ্বলে ওঠে না তার মধ্যে, ঘোড়ার মধ্যে, সে কেঁপে ওঠে না এবং কেঁপে ডেকে ওঠে। তাই বলছে রক্ত তড়িৎ চাবুক হানে। সারথি যখন সেই চাবুকটা হানছে, চাবুকটা মারছে, সেই চাবুকটা কিরকম ছিল, তড়িৎ চাবুক, একদম বিদ্যুতের মতো চাবুক, বিদ্যুৎ রেখা যেমন চমকায় সেরকম চকম করে যখন চাবুক মারে, তখন কি হচ্ছে, রনিয়ে ওঠে হেসরা, কি বলছেন, হেসার কাঁদন। তখন কি হচ্ছে, রনিয়ে উঠছে মানে ডেকে উঠছে, ঘোড়া ডেকে উঠছে, এই যে হেসরা, হেসরা মানে ঘোড়া, ঘোড়া কি করছে, কেঁদে উঠছে, তার ভেতর কেঁদে উঠছে। রনিয়ে ওঠে হেসার কাঁদন বজ্র গানে ঝড় তুফানে। সেই যে বজ্র গানে তখন সে কি করছে, ডেকে উঠছে, একদম করজোড়ে একদম ডেকে উঠছে। খুরের দাপট তরাই লেগে উল্কা ছুটে নীল খিলানে। দেখো এই লাইনটা ভালো করে বোঝো, খুরের দাপট, ঘোড়া যখন ছুটছে জোরে, তখন কি হয়, তার পায়ে ছোট ছোট সেই পাথরগুলো লাগে না, ছোট্ট ছোট্ট পাথর, সেই পাথরগুলো লেগে কি হয়, তার পায়ে তো আঘাত লাগে, সে আঘাতগুলো লেগে যখন সেই পাথরগুলো একসময় ছিটকে পড়ছে, লাগছে তো, তার পায়ে তো লাগছে, এবং লাগার ফলে কি করছে, সেই পাথরগুলো একসময় ছিটকে পড়ছে, কি রকম ভাবে ছিটকে পড়ছে পাথরগুলো, উল্কা যেভাবে ছুটাই নীল খিলানে,
মানে উল্কা যেমন পৃথিবীর দিকে, কিছুক্ষণ আগেই আমরা একটা উল্কার ছবি দেখালাম, এই দেখো উল্কার ছবি দেখালাম, উল্কা মানে যেইভাবে আসে, ঠিক আছে, পৃথিবীর দিকে ধেয়ে, সেই রকম ভাবেই কি হচ্ছে, সেই রকম ভাবেই ছুটে চলেছে উল্কা, যেভাবে ছুটে সেই রকম ভাবে ছুটে চলেছে ঘোড়ার পায়ে লেগে নীল খিলানে। মানে নীল মানে কি, নীল মানে আকাশ, আর খিলান মানে, খিলান হচ্ছে একটা, দেখবে অনেক মন্দির মসজিদ হয়, দেখবে এই আকৃতির, এই আকৃতির মন্দির মসজিদ হয় না, দেখবে এইরকম ভাবে যে একটা খিলান রয়েছে, এই রকম, এই যে এই আকৃতিটা দেখো, এইরকম একটা আকৃতি রয়েছে না, এই আকৃতিটাই বলা হচ্ছে খিলান। সেই রকমই, সেই খিলানের মতোই সে ছিটকে পড়ছে সেই খিলানে। উল্কাটা কোথায় ছুটছে, নীল খিলানে, আকাশের মধ্যে এইভাবেই ছুটছে, এইভাবে গগনতলের নীল খিলানে, গগন মানে আকাশের তলায় নীল খিলানে ছুটে চলেছে, এইভাবে ছুটছে, তার পায়ে লেগে, তার খুঁড়ে লেগে সেই পাথর এইভাবেই ছুটে চলেছে। কিরকম একটা সুন্দর প্রাকৃতিক বর্ণনা দিল দেখো। অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞযূপে, কি বলছে, অন্ধকারার বন্ধকূপে, অন্ধ কারাগার, কারাগার, কারাগার বলতে কি বললাম, কারাগার বলতে দেবতারা, দেবতারা যেভাবে বন্দি রয়েছে, বলছে এখন আজকের দিনে দেবতারাও বন্দি রয়েছে, কোথায় বন্দি রয়েছে, দেবতারা বাঁধা, বাঁধা রয়েছে যজ্ঞযূপে, যজ্ঞযূপে বাঁধা রয়েছে, পাষাণ স্তূপে, পাষাণের মতো স্তূপে, পাষাণ হয়ে রয়েছে একদম। কারা পাষাণ হয়ে রয়েছে, দেবতারা, দেবতারা আজকে বন্দি। তাই বলছে অন্ধকারার বন্ধকূপে, অন্ধকারা মানে কারাগার, কারাগার কি বলেছিলাম আমরা, এই যে সেলু জেল, যে জেলটা আমরা বললাম কিছুক্ষণ আগে, সেই জেলটা, এই যে এই জেলের ভেতরে যারা বন্দি রয়েছে, এই বন্দি, এই দেখো এগুলো হচ্ছে জেল, ঠিক আছে, এই খোপ, এই ছোট্ট ছোট্ট ভেতরে এক একটা খোপ রয়েছে, ঘর রয়েছে, সেই ঘরের মধ্যেই বন্দি রয়েছে। তো দেবতা এখানে কাকে বলা হচ্ছে, এখানে দেবতা বলা হচ্ছে যুবকদেরকে, যুব সমাজকে বলা হচ্ছে, যুব সমাজেরা যাদেরকে ইংরেজরা নিয়ে গিয়ে বন্দি করে রাখছে এবং তাদের উপর অত্যাচার চালাচ্ছে, তা দেবতার সাথে তুলনা করা হয়েছে কাদেরকে, যুব সমাজকে। প্রশ্ন আসতেই পারে এখানে, দেবতার সাথে তুলনা করা হয়েছে কাকে, তাহলে কি বলবে, দেবতার সাথে তুলনা করা হয়েছে আজকের যুব সমাজকে বা বিপ্লবী যুব সমাজকে, ঠিক আছে। তাই বলছে যুব সমাজেরা কারা, কারাগারে, কারা মানে কারাগার বা জেল, জেলে বন্দি আছে, বন্ধ হয়ে আছে, বন্ধ কূপে মানে অন্ধকার ঘরের মধ্যে বন্দি হয়ে আছে যুবকেরা। তাই বলছে দেবতা বাঁধা যজ্ঞযূপে, পাষাণ স্তূপে, পাষাণ হয়ে রয়েছে, তাদের কিছু করার নেই, তাদের উপর বিভিন্ন রকম অত্যাচার চালাচ্ছে, মেরে দেওয়া হচ্ছে, কিচ্ছু করার নেই তাদের। তাই বলছে, তারপরের লাইন বলছে এই তোরে তোর আসার সময় ওই রথ ঘর ঘর, কি বলছেন, হ্যাঁ এই সময়টাই তো তোর আসার আসল সময়, বলছেন এই সময়েই তো তুই আসবি, এটাই হচ্ছে তোর সময়, আসল সময় আসার। ওই তোর রথের ঘর ঘর আওয়াজ শোনা যাচ্ছে, মানে যুব সমাজেরা আসছে, তার রথের আওয়াজ শোনা যাচ্ছে, শোনা যায় ওই রথ ঘর ঘর, হ্যাঁ ওই রথের সেই ঘর ঘর আওয়াজটা শোনা যাচ্ছে। তাই দেশের জনগণকে বলছে ওই যে যুব সমাজেরা আসছে দেশকে স্বাধীন করতে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ধ্বংস দেখে ভয় কেন তোর, বলছে এই যে ধ্বংস হচ্ছে, এই যে প্রলয়, প্রলয়ের ফলে কি হবে, একটা ধ্বংস হবে, তাই বলছে এই ধ্বংসটা দেখে তোর ভয় কেন, ভয় করিস না, মানা করছে, বলছে এই ধ্বংস থেকে ভয় কেন তোর, প্রলয় সৃজন, কি বলছে, প্রলয় নূতন সৃজন বেদন, বলছে এই যে প্রলয়টা হবে, এই প্রলয়ের ফলে কি হবে, নতুন একটা সৃজন, নতুন একটা স্বাধীনতা, নতুন একটা দেশ সৃষ্টি হবে, নতুন একটা দেশ পাবে, যেটা ভবিষ্যৎ সুন্দর হবে, নতুন ভাবে দেশ বাঁচবে, বাঁচতে শিখবে। তাই বলছে ধ্বংস দেখে ভয় কেন, তো ধ্বংস তো হবে, এই যে ইংরেজ শাসন ধ্বংস হবে, তার ফলে কি হবে, অনেক দেশবাসী মারা যাবে, অনেক বিপ্লবী মারা যাবে, নিহত হবে। তাই বলছে, বলছে ভয় কেন তোর, বলছে ধ্বংস থেকে, ধ্বংসের ফলে তো অনেকেই মারা যাবে, অনেকে ছিন্ন ভিন্ন হবে, তাই বলছে এটা দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, বলছে নতুন ভাবে প্রলয়, এই প্রলয়টা যে হচ্ছে নতুন ভাবে একটা সৃজন, নতুন একটা সুন্দরের সৃষ্টি হবে, নতুন ভাবে দেশ আসছে আমাদের কাছে এগিয়ে। তাই বলছে আসছে নবীন, এই যে নবীন,
নব যুবকেরা আসছে, নতুন যুবকেরা, বিপ্লবী যুবকেরা আসছে, বলছে আসছে নবীন জীবন হারা অসুন্দরের করতে ছেদন। বলছে কি জীবন হারা, তাদের জীবনের কোনো ভ্রুক্ষেপ নেই, তারা বাঁচবে কিনা বাঁচবে না তাদের কোনো আশা নেই। কি বলছে, তারা আসছে জীবন হারা হয়ে আসছে অসুন্দরকে ছেদন করতে, মানে ছেদ করতে, বিনাশ করতে, ইংরেজ সরকারকে বিনাশ করতে তারা যে আসছে, একদম তছনছ করে দিতে আসছে তারা। তাদের নিজের যে জীবন, নিজের যে আত্মা, নিজের যে সম্মান, সেসব নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা চায় যে আমরা আত্মবলিদান, আমরা যে বলিদান দেব, বিসর্জন, নিজের প্রাণ দেব, আমাদের প্রাণের ফলে কি হবে, প্রাণ দেওয়ার ফলে আমাদের একটা নতুন ভবিষ্যৎ পাবে, আমাদের ছেলেমেয়েরা, আমাদের যে প্রজন্ম, ভবিষ্যৎ যে আসছে, আসছে ভবিষ্যৎ প্রজন্ম, সেটা একটা সুন্দর দিশা পাবে, দিক পাবে। সেটার জন্য তারা আসছে, সেই নবীন যুবকেরা আসছে। কিভাবে আসছে, জীবন হারা হয়ে আসছে। তারা ভুলেই গেছে যে তাদের জীবন রয়েছে, তারা জানে যে আমরা মরবো, আমাদের মরতে হবেই, আমরা আত্মবলিদান দিতে যাচ্ছি। সেইভাবে তারা এগিয়ে যাচ্ছে। কি করতে এগিয়ে যাচ্ছে, অসুন্দরকে ছেদন করতে, এই যে ইংরেজ সরকারকে ছেদ করতে, মানে তাদেরকে মেরে ফেলতে, শেষ করতে, তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে তারা যাচ্ছে। তাই বলছে, তাই সে এমন কেশে বেশে, বলছে তাই সে এমন বেশে, এই যে রুদ্রচণ্ডীর বেশে, এই যে আমরা কি মহাদেবের একটা রুদ্রচণ্ডীর বেশ ধারণ দেখলাম না, সেই রকম বলছে। তাই বলছে, তাই এমন সে কেশে, তাই এমন সে কেশ মানে চুল, সেই রকম চুলে, জটা ভরা চুল, সেই ঝামা ধরা চুলের রং, সেই রকম রঙে, সেই রকম বেশে তারা আসছে, একদম রুদ্র রূপের মূর্তি নিয়ে তারা আসছে যুবকেরা। প্রলয় বয়ে আসছে হেসে, তারা প্রলয় মানে ধ্বংস বয়ে আসছে, বয়েও আসছে হেসে, তার হাসতে হাসতে আসছে। এই যে প্রলয় হবে, এই প্রলয়ের ফলে, এই ধ্বংসের ফলে নতুন একটা দিশা আসবে, নতুন একটা দিক আসবে। তাই তারা এটাকে হাসি মুখে কি করছে, স্বীকার করে নিচ্ছে, মধুর হেসে, মধুর সেই হাসিতে মধু আছে তাদের, সেই মধুর হেসে তারা আসছে। আর কি বলছে, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। এই লাইনটা ভালো করে বোঝো, পুরো কবিতাটির লাইন এখানেই বলে দিচ্ছে। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। এই যে ভাঙবে, যেমন আমরা প্রথম দিকেই বলেছিলাম, নটরাজের যে আমরা রূপ দেখলাম, নটরাজ রূপ, চণ্ডী রূপ দেখলাম, আমরা চণ্ড রূপে আমরা শিবকে দেখলাম, সে কি করছে, ধ্বংসের প্রতীক, ধ্বংস করবে, এবং ধ্বংস করে সে কি করবে, নতুন ভাবে নবযুগের সূচনা করবে, তাই তো, নতুন একটা যুগের সূচনা করবে। তাই বলছে সেই রকমই এই যুবকেরাও, এই যুব সমাজেরাও, বিপ্লবী যুবকেরাও আবার ভাঙবে এটাকে, এটাকে ভেঙে কি করবে, গড়বে। সে জানে, নতুন করে সে জানে, এটাকে ভাঙলে নতুন করে আমাদের দেশের মানুষেরা সেটাকে চিরভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবে। তাই বলছে, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সুন্দর, সে চির সুন্দর, সেটাকে ভাঙবে এবং ভেঙে নতুন করে চির সুন্দর করে আবার তৈরি করতে পারবে। তাই বলছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আবার দেশের জনগণকে বলছে, তোরা জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা যে কিসের, তার কিসের তরে ডর। বলছেন, ওই যে ভাঙা গড়ার খেলা, এই যে ভাঙবে, এই যে ভাঙবে আবার গড়বে মানে তৈরি করবে, গড়া মানে তৈরি করা, ভাঙা মানে ধ্বংস করা, ভাঙবে আবার তৈরি করবে, এই যে খেলাটায় যে কিসের, এটা তার কিসের তরে ডর। বলছেন এটার জন্য তার তোর ভয় কিসের, এটা তো নতুন ভাবেই ভাঙবে, তো সেই পুরনো যুগের, বলছে অশুভ যেগুলো সেগুলো তো শেষ হবে, কিন্তু যেগুলো ভালো জিনিস সেগুলো তো থেকে যাবে। তাই বলছে তোর কিসের ভয়। তাই বলছে, তোরা সব জয়ধ্বনি কর, বধূরা প্রদীপ তুলে ধর। বধূ, বধূ মানে বউদের বলছে, আমাদের ঘরের রমণীদের বলছে, মানে আমাদের ঘরের বউদেরকে বলছে, তোরা সবাই প্রদীপ, এই যে প্রদীপ তুলে ধর, আমরা সন্ধে দেখাই না সন্ধেবেলা, সন্ধে বাতি দিয়ে, সেই রকম বলছে তোরা প্রদীপ তুলে ধর। তাই বলছে, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। বলছে কাল ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর একটা বেশে আসছে, এই ভয়ঙ্করটা যখনই শেষ হবে তখনই এবার সেই সুন্দরটা আসবে। ভয়ঙ্কর, একটা ভয়ঙ্কর রূপ তো আছেই বটে, কিন্তু এই ভয়ঙ্করের ফলে কি হচ্ছে, একটা সুন্দর আমরা দিক পাচ্ছি, সুন্দর একটা নতুন প্রজন্ম পাচ্ছি। তাই বলছে সুন্দর একটা দেশ পাচ্ছি। তাই এই কাল ভয়ঙ্করটাকে বের করে তার মধ্যে যে সুন্দর আছে সেটাকে নিয়ে ভাবো। তাই বলছে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানেই শেষ হচ্ছে কাজী নজরুল ইসলামের কি কবিতা, জয় উল্লাস কবিতাটি। তাহলে কি বলছে, আমরা সংক্ষেপে একটু জেনে নিই চলো। পুরো কবিতাটিতে বলা হচ্ছে প্রলয় উল্লাসের কথা, যেটা একটা ধ্বংসের মধ্যে দিয়ে সুন্দরের সূচনা বা শুভর সূচনার কথা বলছে।
কবিতাটির মধ্যে দুটো দিক রয়েছে, প্রসঙ্গ রয়েছে। একটা প্রসঙ্গ হচ্ছে বাইরের প্রসঙ্গ মানে বাহ্যিক প্রসঙ্গ, আর একটা হচ্ছে গূঢ়ার্থ প্রসঙ্গ বা ভেতরের প্রসঙ্গ। বাহ্যিকের মধ্যে আমরা দুটোর কথা পাচ্ছি, একটা তো কালবৈশাখী ঝড়ের কথা পেয়েছি, তার মধ্যে দিয়ে আরেকটা কথা পেয়েছি আমরা পুরো কবিতাটি যেটা চলেছে নটরাজ মহাদেবের কথা, ঠিক আছে? মহাদেবের কথা, যে নৃত্য করে চলেছে তার নৃত্যের মধ্যে দিয়ে, প্রলয়ের মধ্যে দিয়ে আমরা পুরো ঘটনাটাকে দেখতে পেলাম, ঠিক আছে? আর গূঢ়ার্থ অর্থ কি পেলাম পুরো কবিতাটির মধ্যে? পুরো কবিতাটির মধ্যে আমরা ভেতরের যে কাহিনী সেটা পেলাম, আমাদের দেশকে স্বাধীন করতে হবে ইংরেজদের অত্যাচার থেকে, ইংরেজদের অত্যাচার নিপীড়ন থেকে নিজেদেরকে ছাড়িয়ে আনতে হবে। তার জন্য আমাদের দেশের যুবকেরা, যুব সমাজেরা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে দেশকে একটা সুন্দর প্রজন্ম দেওয়ার জন্য, সুন্দর একটা স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য তারা যে আত্মবলিদান বিসর্জন দিচ্ছে, নিজেদেরকে, নিজেদের প্রাণ ত্যাগ করছে ইংরেজদের সাথে লড়াই করতে গিয়ে, সেটাই বোঝাচ্ছে পুরো কবিতাটির মধ্যে, ঠিক আছে? তাহলে আশা করি এই কবিতাটি বুঝতে পেরেছো, আর কোনো সমস্যা হবে না। আমি এই নোটটি যেটা আছে সেটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা চাইলে টেলিগ্রাম গ্রুপে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে তোমরা জয়েন করতে পারো, সেখানে গিয়েই তোমরা এই পুরো নোটটা পেয়ে যাবে, ঠিক আছে? এবং সেখানে অনেক প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা হয়, তোমরা চাইলে সেখানে যোগ করতে পারো, ঠিক আছে? চলো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরবর্তী একটি কবিতাতে বা পরবর্তী কোনো একটি গল্প আলোচনা নিয়ে আসবো আমি আবার। চলো।